স্টুডেন্টস হায়ার সেকেন্ডারি 2024 ফিজিক্সের কোশ্চেন কঠিন হলো না সহজ হলো এটা নিয়ে একটা ভিডিও করার অনুরোধ করেছে ছাত্রছাত্রীরা। তো সেটা জানতে গেলে কোশ্চেনটার ভিতরে ঢুকতে হবে। তো কোশ্চেনের একটা পিডিএফ, এই ভিডিওরই ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক ক্লিক করলেই এই কোশ্চেনের পিডিএফটা পাওয়া যাবে। তো যারা আগ্রহী এই আলোচনায় তারা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে সেই পিডিএফের সাথে আমি যেরকমভাবে বলে যাচ্ছি যেরকমভাবে সেইভাবে মেলাও। তো প্রথমে আমরা ঢুকবো এমসিকিউ পার্টে। যে কোশ্চেনটা একটুখানি মনে হলো যেন কেমন ধারা, সেই কোশ্চেনটা হচ্ছে যখন একটি, এটা হচ্ছে নাম্বার 6 কোশ্চেন, এমসিকিউ নাম্বার 6। কোশ্চেনটা হচ্ছে যখন একটি চুম্বককে কুণ্ডলীর দিকে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তড়িৎচালক বল নির্ভর করে। এইখানে ব্যাপারটা হচ্ছে তড়িৎচালক বল ডিপেন্ড করবে অবভিয়াসলি কত কত স্পিডে ম্যাগনেটটা এগিয়ে আসছে, এটা তো একটা ফ্যাক্টর বটে, কিন্তু এর সাথে সাথে দেখো যে কয়েলটা আছে সেই কয়েলে তুমি যদি পাক বাড়িয়ে দাও তাহলে কি হবে? পাক বাড়িয়ে দিলে সেখানে অবভিয়াসলি সেই পাক, যত বেশি পাক বাড়বে তত বেশি তড়িৎচালক বল সেখানে ইনডিউসড হবে, তাই না? ডিডিটি অফ ফাই, ফাই ইজ ইকাল টু হচ্ছে এন পাক সংখ্যা বি ইন্টু এরিয়া, বুঝে গেছে? তাহলে পাক সংখ্যার উপর ডিপেন্ড করে। আবার দেখো বি এর উপরও তো ডিপেন্ড করে, যত ভালো ম্যাগনেট হবে তত বেশি হবে, মানে তত বেশি ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউসড হবে, তাই না? তার মানে চুম্বক ভ্রামকের উপরেও নির্ভর করে, এটা বলতে পারি। অর্থাৎ এখানে তিনটে অপশন কারেক্ট রয়েছে, ঠিক আছে? এ বি ডি তিনটে অপশনই কিন্তু কারেক্ট। ওকে, তো তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন দিলেই আশা করি আনসার হবে তোমার। যদি এরভাবে দেওয়া উচিত হয়নি, তিনটে অপশন কারেক্ট কেন হবে? যে কোনো সাধারণত একটা অপশনই তো কারেক্ট হয়, তো এটা তার মাল্টিপল অপশন কারেক্ট এই ব্যাপারটা তো নয় এখানে, তাই না? এরপরে যে কোশ্চেনটা আমার মনে হলো একটু যেন কেমন, সেটা হচ্ছে এই কোশ্চেনটার এমসিকিউ নাম্বার 12। এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ডস অন বলে যেটা যে ব্যাপারগুলো এখানে বলা আছে, এখন যদি ঠিকমতো ক্যালকুলেট করা যায় অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু এইগুলো কোনোটাই অ্যান্সার হবে না, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে NH/2π, তাই তো? L ইজ ইকাল টু NH/2π। তো এখান থেকে তুমি এক কাজ করো না, এনটা তো আছে, আচ্ছা আর ইজ ইকাল টু কি, মানে এন এর অরবিটালের রেডিয়াস আর ইজ ইকাল টু কি, সেটা হচ্ছে A0n²। এখান থেকে তুমি আর ইজ ইকাল টু A0n², এখান থেকে এন এর ভ্যালুটা ক্যালকুলেট করে নাও। এন ইজ ইকাল টু কি আসবে? R/A0√over। এবং এইটাকে তুমি যদি এল এর ওই ভ্যালুতে বসিয়ে দাও, L ইজ ইকাল টু NH/2π, ওই এনটাতে বসিয়ে দাও, তাহলে দেখবে L ভ্যারিজ এজ √R আসবে। তো সেক্ষেত্রে এখানে কোনো অপশনই কারেক্ট নয়, অর্থাৎ 12-এর যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনে কিন্তু কোনোটাই কারেক্ট আসছে না। ওকে, নেক্সট আমি আসবো যে কোশ্চেনটা একটু কঠিন বলে মনে হতে পারে, গ্রুপ এতে দেখি। গ্রুপ এতে তড়িৎ বর্তনীতে আলো নেভানোর সময় সুইচে স্ফুলিঙ্গ উৎপন্ন হয় কেন? খুব ফান্ডামেন্টাল লেভেলের কোশ্চেন হয়েছে কোশ্চেনটা, কিন্তু স্টক কোশ্চেন একবারই না, এটা খুব অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন। তোমরা সকলেই দেখেছো সুইচ যখন অফ করা হয় তখন চেক করে একটা স্পার্কলিং হয়, সে স্পার্কলিংটা কেন হয় এটা তো তোমাকে বুদ্ধি করে দিতে হবে। এর আনসার তুমি বইতে তো সাধারণত এই অ্যান্সার থাকার কথা না, ভাবতে হবে। দেখো কীরকম হবে না, তুমি যখন সুইচটা অফ করছো, এটা সুইচ অন আছে, এই সুইচ এটা হাই ভোল্টেজ এটা লো ভোল্টেজ, তাই না? এই কানেকশন আছে। যখনই তুমি কানেকশনটা খুলছো তখন একটা ছোট্ট গ্যাপ তৈরি হচ্ছে, এত বড় গ্যাপটা তো হলো, কিন্তু ছোট্ট গ্যাপ, প্রথমে ছোট্ট গ্যাপ তৈরি হচ্ছে। তা এই যে ছোট্ট গ্যাপটা তৈরি হলো, এই ছোট্ট গ্যাপটার দুপাশেই হাই ভোল্টেজ রয়েছে না, তাই না? তাহলে এই ছোট্ট গ্যাপ বরাবর একটা হাই টু লো দিকে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে, এবং ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কিন্তু অনেক বেশি ইলেকট্রিক ফিল্ড হবে। কেন না? এই যে গ্যাপটা খুব কম আছে, একটা ভোল্টেজ ফিক্সড, তার মাঝে যদি গ্যাপ খুব কম হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ড যখন হাই হবে তখন কি হবে? ওখানে যে এয়ার পার্টিকেল রয়েছে, এয়ার মলিকিউল রয়েছে, তার যে অন্তরকতা, অর্থাৎ সেটা কিন্তু অন্তরকতাটা লস হয়ে যাবে, অর্থাৎ তার যে ইনসুলেশন, সেই ইনসুলেশনটা ব্রেক হয়ে যাবে। ইনসুলেশন ব্রেক হলে কি হবে? ওখানে একটা তোমার তড়িৎ মোক্ষণ বা ইলেকট্রিক্যাল ডিসচার্জ ওখানে হবে, মানে এত বেশি ইলেকট্রিক ফিল্ড যে বায়ুর মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করে গেল, যেটা সাধারণত হয় না। হয় কখন? যখন বাজ পড়ে, বিদ্যুৎ চমকায়, তখন হয়। এত বেশি হাই ভোল্টেজ জেনারেট করে যায় যে এয়ারটাও কন্ডাক্টরের মতো কাজ করে ফেলে। এখানেও ঠিক সেটাই হচ্ছে, এটাকে একটু গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো আমি তো একটা ফুল আনসার করে দেবই, তোমরা এই ভিডিওর পরে একটা ফুল আনসার ফুল সলিউশনের ভিডিও অবশ্যই পেয়ে যাবে, সেখানে আমি দেখিয়ে দেবো যে কী করে লিখতে হবে, লিখে অবশ্যই সেটাকে তোমাকে ডিসপ্লে করাবো। এরপরে যেটা আমার মনে হলো একটু ঝামেলা হতে পারে, এই কোশ্চেনটা 2 নম্বরের 2-এর দাগের গ্রুপ এর কোশ্চেন, গ্রুপে 2-এর দাগের 4-এর কোশ্চেনটা, ট্রানজিস্টরের ভূমি অংশে কম অশুদ্ধ পরমাণু দ্বারা ডোপিং এবং পাতলা করা হয় কেন? মানে ওরা জানতে চাইছে বেস রিজিয়নটা কেন থিন হয়। হোয়াই থিন? বেস রিজিয়ন থিন সবাই জানো, কেন থিন? এবং সেখানে লো ডোপিং সেটাও সবাই জানে, কিন্তু কেন লো ডোপিং? দেখো কতটা ডেপথে কোশ্চেন করা হচ্ছে, কেন লো ডোপিং আর কেন থিন। তোমরা সাধারণত যেরকম পড়ো যে থিন হয়, এখানে লো ডোপিং কম থাকে, তার কারণটা কতজন আর মনে রাখার চেষ্টা করো কি করো না? তোমরা তারপরে ট্রানজিস্টার দিয়ে কী করে সি ক্যারেক্টারিস্টিক, সেখান থেকে কী করে অন অফ মানে সুইচ হিসেবে কাজ করে, সেখান থেকে কী করে অ্যাম্প্লিফিকেশন হয়, এইগুলোতে চলে যাও। কিন্তু এত ভেতরে পড়াশোনা করো হয়তো, কিন্তু সেটা কি মনে রাখতে পারো না। তো
এখানে দেখো এত বেসিক লেভেলের কোশ্চেন, অথচ কোশ্চেনটা সহজ। কোশ্চেনটাকে তুমি কঠিন বলতে পারবে না, কোশ্চেনটা তো বেসিক লেভেলের কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনের আনসার কতজন লিখতে পারবে গুছিয়ে? ঠিক আছে, তো এইখানেই সমস্যা কোশ্চেনটা। অ্যাজ ইফ কোশ্চেনটা দেখে মনে হবে সহজ কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা যখনই তুমি সলভ করতে বসবে তখন হাড়ে হাড়ে টের পাবে যে কোশ্চেনটা কী লেভেলের কোশ্চেন। টাফ বলবো না, কিন্তু অতিরিক্ত বেসিক লেভেলের কোশ্চেন হলে যা হয়, ছাত্রছাত্রীরা এই ধরনের কোশ্চেন আনসার করতে অভ্যস্ত নয়। যেমন এই কোশ্চেনটা ডোপিং লো কেন হয়, এটা খুব বেসিক লেভেলের ফিজিক্স যারা পড়ে, যারা বোঝে, কনসেপ্ট ভালো কনসেপ্ট আছে, তারা পারবে লিখতে। আনসারটা কী হবে আমি ডিটেল আনসার যখন করেছি সেখানে আমি বলে দেবো কী করে আনসার লিখতে হবে, এটা আনসারটা কী অ্যাকচুয়ালি। এর সাথে অথবা রয়েছে, অথবাটাও কি ঝামেলার কোশ্চেন বলছে সাধারণ ভূমি অর্থাৎ কমন এমিটার আর কমন বেস কোনটাকে তুমি অ্যাম্পলিফিকেশনের জন্য ব্যবহার করবে, কমন এমিটারটাকে ব্যবহার করবে না কমন বেসটাকে ব্যবহার করবে। বোঝা গেছে? এর বদলে যদি একটা আমাকে যে অঙ্ক হয় আই ইজ ইকাল টু আইসি প্লাস আইবি, এই অঙ্ক যদি দিত, বা বিটা দিয়ে আইবি আইসি ক্যালকুলেশনের অঙ্ক দিলেও এটা অঙ্কটা সহজ হয়েছে, কিন্তু এই যে ঝামেলার কোশ্চেন দিয়ে দিয়েছে, এই কোশ্চেন আনসার কত টাফ আছে না এই কোশ্চেনটা। এবার অনেকেই করেছে আনসার করতে গিয়ে তাদের অ্যান্সার লেন্দি হয়ে গেছে এবং অনেকে টাইম কুলোতে পারেনি, শেষ পর্যন্ত সেই কোশ্চেন অনেক কোশ্চেন ছেড়ে চলে এসেছে। এই ধরনের কোশ্চেন হবে। এই কোশ্চেন আমি আনসার দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে, তোমরা দেখতে পাবে। এরপরে উৎকৃষ্ট মানের রোধ প্রস্তুতে ব্যবহৃত উপাদানটির নাম লেখো, এই নির্বাচনের কারণ দাও। কোশ্চেনটা অ্যাজ খুব সোজা কোশ্চেন মনে হচ্ছে না? সোজা কোশ্চেন, খুব সোজা, বা এই জলের মতো আনসার লেখো। উৎকৃষ্ট মানের রোধ প্রস্তুতে বল কি উপাদান ব্যবহার করো, বলো কি উপাদান ব্যবহার করা হয় বলো? নাইক্রোম নাকি কার্বন নাকি ম্যাঙ্গানিন? তুমি যদি লেখো যে ভালো মানের রোধ প্রস্তুতিতে ম্যাঙ্গানিন ব্যবহার করা হয়, তাহলে নির্বাচনের কারণ দেখাও কেন না ম্যাঙ্গানিন ব্যবহার করা হয়। তুমি যদি লেখো নাইক্রোম ব্যবহার করতে, নাইক্রোম কেন ব্যবহার করে লেখো। কার্বন যদি কেন কার্বন ব্যবহার করে সেটা লিখতে হবে। আর এই 1+1 প্রথম ওয়ানটা না পেয়ে গেলে যেটা লিখে দিলে, তারপর কারণটা, তাই না? এই দেখো এইখানেই কোশ্চেনের সময়। এর থেকে বলেন যে একটা অঙ্ক দিয়ে দিত, এখানে ঝামেলা মিটে যেত, দেয়নি। থিওরিটিক্যাল কোশ্চেনই করেছে, কিন্তু দেখো কতটা পেঁচালো কোশ্চেন। এখানে আনসার কিছু, এখানে ম্যাঙ্গানিন তুমি লিখতে পারো। আর এই নির্বাচনের কারণ হচ্ছে ম্যাঙ্গানিনের রেজিস্ট্যান্স কোফিশিয়েন্টটা কম হয়, মানে সরি টেম্পারেচার কোফিশিয়েন্টটা কম হয়, মানে টেম্পারেচারে খুব বেশি চেঞ্জ হলে পারে রোদটার খুব একটা চেঞ্জ হয় না ম্যাঙ্গানিনের ক্ষেত্রে, এবং ম্যাঙ্গানিনের রেজিস্টিভিটি খুব হাই, অর্থাৎ ভালো রোদ পাচ্ছে অথচ সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে না, তাহলে ম্যাঙ্গানিন ইউজ করবে, তাই না? এর পরের কোশ্চেনটা দেখো আরো বেসিক লেভেলের কোশ্চেন, মানে এর সাথে যে অটটা আছে সেই অটটাও ঝামেলার। সেটা কোনো অঙ্ক না, সেটা কোনো অঙ্ক না, সেটা কি কোশ্চেন, ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের কিরূপ পরিবর্তন হয় যখন পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ স্থির রেখে দীর্ঘ দ্বিগুণ করা হয়, আর দৈর্ঘ্য স্থির রেখে পরিবাহীর প্রান্তীয় বিভব দ্বিগুণ করা হয়। ড্রিপ ভেলোসিটি সম্পর্কে খুব ভালো আইডিয়া না থাকলে আনসার করতে পারবে না কেউ। ভিডি ইজ ইকুয়াল টু মিউ ইনটু ই, মিউ মানে মোবিলিটি আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, এর জায়গায় তোমায় লিখতে হবে ভি বাই এল, অর্থাৎ ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বাই এল। এইবারে তুমি আনসারটা করতে পারবে, তার আগে আনসার করতেই পারবে না। বুঝে গেছে? তো এর আনসারটা আমি করে দিয়েছি, তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা যে 4 দাগের কোশ্চেনটা, কিভাবে অবলোহিত তরঙ্গ উৎপাদন, কিভাবে অবলোহিত তরঙ্গ উৎপন্ন করা হয় বলো, কিভাবে করা হয়, কি কি লাগে, কিভাবে করে বলো এবার, কি করে করা হয়। তার সাথে আছে এই তরঙ্গগুলোকে তাপ তরঙ্গ বলা হয়। তাপ তরঙ্গ বলা হয় কারণ অনেকেই হয়তো পারবে, কারণ এটা এই তরঙ্গ যখন কেউ রিসিভ করে তার টেম্পারেচার বেড়ে যায়, এই জন্য এটাকে হিট ওয়েভ বলে। কিন্তু কি করে তুমি এটাকে জেনারেট করবে, এটা জেনারেট করতে গেলে তুমি কোনো একটা মেটাল কিনে হিট করতে শুরু করো, মেটালটা আস্তে 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 লাল যখন হয়ে যাবে, লোহিত তপ্ত যখন হয়ে যাবে, তারপর আস্তে আস্তে যখন সাদার দিকে যেতে থাকবে কালারটা, তখন ওই ট্রানজিশনটা যখন হবে তখন কিন্তু ইনফ্রারেড রেডিয়েশন হবে। বুঝেছো? তো এইটা তো অনেকেই জানে না, কি করে হবে, লেখাও মুশকিল আছে। মহাকাশ তরঙ্গের বিস্তরণ মানে স্পেস ওয়েভ প্রপাগেশনটা কি সেটা জানতে চেয়েছে, আর পৃথিবীর মধ্যে স্পেস ওয়েভ প্রপাগেটের লিমিটেশন কি এটা জানতে চেয়েছে। এটাও খুব বেসিক লেভেলের কোশ্চেন, এটাও অনেকে জানে না বা পারবে না করতে, কারণ এখানে যে ধরনের কোশ্চেন আসতে অভ্যস্ত সেই ধরনের কোশ্চেন এটা না। লিমিটেশন কেন, ওই স্পেস ওয়েভ তো ধরো স্ট্রেট যায় বা রিফ্লেক্ট হয়ে যায়, তো লিমিটেশনটা কি, যখন স্ট্রেটও যাবে তখন পৃথিবীর যে কার্ভেচার, সেই কার্ভেচারের জন্য ওর কিন্তু রেঞ্জ কমে, মানে স্ট্রেট যেতে যাচ্ছে কার্ভেচারটা পিঠের মধ্যে পৃথিবীর মধ্যে আটকে যাচ্ছে, ফলে ওইখানে লিমিটেশন চলে আসছে। এইটাকে গুছিয়ে লিখতে হবে তোমার ছবি টমি এঁকে। এর সাথে যে কোশ্চেনটা দিয়েছে সেই সাথে কোশ্চেনটাও আনকমন একটা অঙ্ক। এখানে সর্বোচ্চ কম্পাঙ্ক বলে দিয়েছে অ্যামপ্লিটিউড মডুলেশনে 5 কিলোহার্টজ, আর এখানে একটা ব্যান্ডউইথ বলে দিয়েছে, দিয়ে বলছে যে এখানে এই ব্যান্ডউইথ আর সর্বোচ্চ কম্পাঙ্ক, তাহলে সর্বোচ্চ কম্পাঙ্ক এত, ব্যান্ডউইথ এত, তাহলে কতগুলো স্টেশন থাকতে পারে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা কি করে করতে হয় না, ব্যান্ডউইথকে ডিভাইডেড বাই সর্বোচ্চ কম্পাঙ্ক যা হবে তাকে আবার ডিভাইড বাই 2 করতে হবে, তবে তুমি স্টেশন নাম্বার পাবে। তো এটাও তো ছাত্রছাত্রীরা অতটা জানবে না, মানে 7 দাগের যে কোশ্চেন ডিরেক্ট কোশ্চেনটা সেটাও ঝামেলা, তার সাথে অর যেটা আছে সেটাও ঝামেলা, খুব সহজ না। ঠিক আছে, কোশ্চেনটা কিরকম, মানে আপাতত দৃষ্টিতে মনে হয় এত সোজা কোশ্চেন, যেই আনসার করতে বলছো তখন প্রত্যেকটা কোশ্চেন দেখবে আটকে আটকে যাচ্ছে, কিন্তু ঠিক যেন কেমন বেশ লিখে শান্তি হচ্ছে না কোশ্চেনটা, আনসার লিখে এরকম হবে, কোশ্চেনের আনসার লিখে ফিলিংটা ঠিক এরকম আসবে। এর থেকে একটা কটা অঙ্ক দিলে আমি পেয়ে যেতাম বাবা, এইরকম ফিলিংস একটা আসবে কোশ্চেনটা। খুব বেসিক লেভেলে পড়াশোনা করলে পারে, খুব খুঁটিয়ে পড়লে পারে এই কোশ্চেন করা যাবে। তারপরে কোশ্চেনগুলো খুব একটা কঠিন কিচ্ছু নেই, এখানে ইজি আর ঝামেলা কিচ্ছু নেই, আর এখানে কোনো ঝামেলার কোশ্চেন নেই। 11 দাগের এর কোশ্চেনটা একটা আনকমন কোশ্চেন, এই যে প্রমাণটা দিয়েছে এই প্রমাণটা খুব একটা পরীক্ষায় আসে না, সহজ প্রমাণ,
এই প্রমাণটা প্র্যাকটিস করে যাবে না তো ছাত্রছাত্রীরা, সহজ, এটা আসে না কোনোবার। যাক, এবারেও দিয়েছে, ঠিক আছে, ওকে, পারবে কোশ্চেনটা। তার সাথে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা কিন্তু কঠিন অঙ্ক, কঠিন অঙ্ক হলেও বিভিন্ন বইতে করে দেওয়া আছে, এই হচ্ছে ব্যাপার। তবে অঙ্কটা একবার দুবার দেখে গিয়ে পরীক্ষা হলে করে আসাটাও কিন্তু কঠিন, খুব কনসেপচুয়াল অঙ্ক এটা, ঠিক আছে। কোশ্চেন হয়তো তুমি পরীক্ষার আগে অঙ্কটা দেখলে, এটা দেখে নিলে এটাই হয়েছে, খাতায় করতে গিয়ে তোমার আটকে যাবে, ঠিক আছে। আর যারা এটা জানেই না তারা তো পারবেই না অঙ্কটা করতে, মানে অঙ্কটা কোনোদিন দেখেনি, হঠাৎ প্রথম দর্শনে এখানে, তাহলে অঙ্কটা এগোতেই পারবে না তারা। 11 তারিখ কোশ্চেনটা হলো, তবে হ্যাঁ ওর সাথে যে অথবাটা রয়েছে সেটাও খুবই আনকমন। রামান এফেক্ট কি জিজ্ঞেস করেছে, ঠিক আছে, কোনোবার এইচএসে খুব একটা আসতে আমি দেখিনি, আমি দেখিনি এইচএসে রামান এফেক্ট এসেছে, সিলেবাসে আছে, সিলেবাসে আছে তো বটে, সিলেবাসে অবশ্যই আছে। এর সাথে অঙ্কটা আবার দিয়েছে যে ডিসপার্সিভ পাওয়ার বার করা, ডিসপারশন কতটা বার, খুব সহজ, ডিসপার্সিভ পাওয়ার বার করা খুব ইজি, কতটা ডিসপারশন হচ্ছে সেটা বার করা খুব ইজি। কিন্তু এই ডিসপার্সিভ পাওয়ার ডিসপারশন থেকে যেহেতু খুব কোনোবারই খুব একটা প্রশ্ন কোনোবার দেওয়া হয় না, বা ছাত্রছাত্রীরা খুব একটা গুরুত্ব দিয়ে এটাকে পড়েও না, সেই জন্যই কোশ্চেন অ্যাটেম্প করা কঠিন হয়ে গেল তার পক্ষে। তার থেকে একটা লেন্সের একটা অঙ্ক দিলে, আর যত লেন্সের সাথে কম্বিনেশন করে অঙ্ক দিত, লেন্স আয়না ফায়না মিলিয়ে একটা কম্বিনেশন অঙ্ক দিলে হয়তো সেটা পেরে যেত, কিন্তু এইটা দেওয়ার জন্য সে আর পাচ্ছে না করতে, বুঝে গেছে। মানে কোশ্চেন যে করে যেতে তুমি বলতে পারবে না তুমি টাফ কোশ্চেন করেছো, অথচ কোশ্চেনের অ্যান্সার তুমি করতে পারছো না, লজ্জায় তুমি বলবে আর না না কোশ্চেনটা সহজ হয়েছে, ভেতরে ভেতরে বুঝতে পারবে মা কোশ্চেনটা সহজ বাবা হয়নি, সহজ নয়, আনকমন কোশ্চেনও কেউ কঠিন বলা হয়, কোশ্চেনটা আনকমন কোশ্চেন হয়ে গেছে, অচেনা একটা প্রশ্ন, কেমন ধরা যেন কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা সমস্যা কিছু নেই, তারপরে কোশ্চেনটা একদম ইয়ে থেকে বিশ্লেষণী ক্ষমতা থেকে দেওয়া হয়েছে, এটাও কমনই আছে, এটা খুব একটা কঠিন নয়। এবার আর কঠিন, এখানে কোনো কঠিন কোশ্চেন আমার চোখে পড়ছে না। নিউক্লিয়ার ফিজিক্স থেকে যে একদম ওই গ্রাফটা দিয়েছে আঁকতে, গ্রাফটা তো প্র্যাকটিস করে না ছাত্রছাত্রীরা, এখন জানি না প্র্যাকটিস করে গেছে কিনা, যদি কেয়ার প্র্যাকটিস করে যাও তাহলে পারবে। তারপরে এখানে আর কোনো কোশ্চেন সেরকম দেখতে পাচ্ছি না। এই কোশ্চেনটা লেখাটা একটু ঝামেলা। এনপিএন ট্রানজিস্টারের সাধারণ নিঃসারক বিন্যাসে বিবর্ধন ক্রিয়া, মানে এনপিএন ট্রানজিস্টার অ্যাপ্লিকেশনটা বলতে দিয়েছে, অ্যাম্প্লিফিকেশন লিখে দিয়েছে, তবে তার সাথে লেজুর কোশ্চেনটা হচ্ছে এই বিবর্ধন ক্রিয়ায় আউটপুট ভোল্টেজের সংকেত এবং ইনপুট ভোল্টেজের সংকেত পরস্পর বিপরীত দশায় থাকে কেন, এই কেনটার উত্তর দেওয়া। সার্কিট ফার্কিট নাকি 1 নম্বরের মধ্যে কেনটা লেখা সত্যি কঠিন আছে। তারপরে অথবা যেটা দিয়েছে অর লজিক আঁকতে দিয়েছে এবিসিডি, কিন্তু এর ট্রুথ টেবিল আঁকতে দিয়েছে, কিন্তু ডায়োডের সাহায্যে অর লজিক বানাতে দিয়েছে, এটা প্রথম এই যে এলো, এটা ইজি আছে, বইতেও আছে, অনেকেই পারবে এটা করতে, অসুবিধা কিছু নেই। তো ওটা না পারলে এই অরটা কিন্তু তার জন্য আছে। ওকে, নেক্সট এই কোশ্চেনগুলো আছে। তড়িৎ প্রবাহ ঘনত্ব শ্লথন কাল বলতে কি বোঝে, এগুলো সোজা কোশ্চেন, এখান থেকে ইলেকট্রিসিটি কোশ্চেন, গ্রুপ ডি কোশ্চেন, মোটা গ্রুপ ডির কোশ্চেনগুলো কিন্তু সহজ, যেগুলো 5 নম্বরের কোশ্চেন আছে সেগুলো প্রত্যেকটাই সহজ কোশ্চেন, এখানে কোনো রকম ঝামেলা নেই, একদম জলের মতো কোশ্চেন হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ ডি একদম জলের মতো কোশ্চেন, একদম কমন পাবে সবাই, ঝামেলা কিছু নেই। ওকে, তো ওভারঅল যদি এখন বলতে বলা কোশ্চেনটা কেমন হয়েছে, তাহলে গ্রুপ ডি যেহেতু তোমার ইজি করে দিল, গ্রুপ ডিটাই তো মারাত্মক জায়গা, তাই না, গ্রুপ ডি কিন্তু খুব স্কোরিং করে দিয়েছে, মানে 5 নম্বরে যে কোশ্চেনগুলো সেগুলো যথেষ্ট স্কোরিং করে দিয়েছে তোমাকে। গ্রুপ ডি কত কোশ্চেন নাম্বার আছে এখানে, গ্রুপ ডিতে, গ্রুপ সি গ্রুপ ডি 15, এই 15 নম্বর একদম কমন আছে, ইজি, 15তে 15ই পেয়ে যাবে সবাই। এবার তারপরে গ্রুপ সিতে কিছু কিছু কোশ্চেন সোজা আছে, বেশ ম্যাক্সিমাম কোশ্চেন সোজা, কিছু কিছু টেনা ব্যাকা কোশ্চেন আছে, ঠিক আছে। তো স্টুডেন্টস এই কোশ্চেনটা সমস্যা হচ্ছে কিছু টেনা ব্যাকা কোশ্চেন আছে, তার জন্য প্রথম দিকে ছাত্রছাত্রীদের যে নার্ভ, সেই নার্ভটা ফেল করে যাওয়ার চান্স রয়েছে। তাই ছাত্রছাত্রীদের জন্য যে কথাগুলো আমি আগেও বলেছি, যে যেগুলো পারবে সেগুলো আগে অ্যাটেম্প করে নাও, তারপরে যেগুলো ভাবারগুলো সেটা অ্যাটেম্প করো। যদি এই প্রসেসে কেউ পরীক্ষা দেয় তাহলে কিন্তু সে ভালো স্কোর করবে এখান থেকে। আর কেউ যদি সিরিয়ালি করবো, যা প্রথমে আছে পর করে যাবো, এইভাবে করতে থাকে, তাহলে সে বিভিন্ন জায়গায় আটকাবে এবং তার ডিলেও হবে, বোঝা গেল। তো কোশ্চেনটা হায়ার সেকেন্ডারি লেভেলের ফিজিক্স কোশ্চেন যেমন হওয়া উচিত, আমি বলবো অতটাও টাফ এটা হয়নি, ঠিক আছে। 2018 সালের কোশ্চেন যেরকম হয়েছিল, প্রবলেমে ভরিয়ে দেওয়া হয়েছিল 18 সালের কোশ্চেনটা, 2018 মনে রাখার মতো কোশ্চেন হয়েছিল, সেটাকে আমি টাফ কোশ্চেন বলবো। কিন্তু এখানে প্রবলেম নেই, এখানে খালি থিওরিটিক্যাল কোশ্চেন, কিন্তু প্রবলেম থিওরির মধ্যেও কিন্তু পেঁয়াজ বসে ভর্তি, একদম প্রবলেমেটিক থিওরি, খুব সহজ থিওরি না, আনকমন থিওরি দিয়েছে। ওকে, তাই কোশ্চেনটাকে কঠিন তো আমি বলতে পারছি না কোনো লজিকে, ইজি কোশ্চেন, কিন্তু এর আনসার লেখাটা কিন্তু কঠিন।